যার চোখের মায়ায় ডুবে গেলে পৃথিবীর আর কোনো আলোর প্রয়োজন হয় না, যার সৌন্দর্য এবং রূপ লাবণ্যে আমরা মুগ্ধ হই। ঠিক তেমনই প্রিয় একজন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। দর্শক, আপনাদের সবাইকে নিয়ে শুরু করতে যাচ্ছি আমি মাসরুর খান, চ্যানেল এস আয়োজিত এডুকেশন ট্যুরের প্রেজেন্ট সেলিব্রিটি স্পটলাইট। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন কে আছেন আজকে আমাদের সঙ্গে, তাই আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর কাছে। হ্যালো। হ্যালো, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। চ্যানেল এস এর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। থ্যাংক আপনাকে ইউ, পেয়ে আমাদের খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি এটাই ভাবছিলাম যখন অফ স্ক্রিনে ছিলাম যে একটা মানুষের ফ্যাশনের ভাষা এত সুন্দর হতে পারে কিভাবে, এত পারফেক্ট হতে পারে কিভাবে, যে একটা নিখুঁতভাবে বিশেষ করে আপনার আউটফিটটা আপনার পার্সোনালিটির সাথে এত সুন্দরভাবে ব্লেন্ড করেছে। মনে হচ্ছে যে পুরো আউটফিটটা শুধু আপনার জন্যই তৈরি করা হয়েছে। আর কতটা তৈরি করা হয়েছে সেটা তো বলতে পারব না। কিন্তু আমার কাছে মনে হয় যে আম দিন শেষে সবাই বলে যে আমি একজন নায়িকা। একটা তকমা লাগিয়ে দিয়েছে এবং অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি, কাজ করছি। তো হাজার, হাজার মানুষ আমাদেরকে দেখে, ইন্সপায়ার হয়। তো আমার মনে হয় যে যেখানেই যাব না কেন একটু টিপটপ রেডি হয়ে যাওয়াটাই সুন্দর লাগে দেখতে। মন্দিরা চক্রবর্তী কি আলাদিনের কোনো চেরাগ অথবা আলাদিনের কোনো প্রদীপ একটা মাত্র ছবি করে প্রথমেই বাজিমাত, একবারে ড্রাম কাটের মতো সেই হুম। কাজল রেখা থেকে শুরু করে নীল চক্র, এক নামেই মন্দিরা চক্রবর্তীকে সবাই চেনে এবং দেশের মানুষের এত এত ভালোবাসা, বিশেষ করে দর্শকদের হৃদয়ে একবারে প্রথমবারই জায়গা করে নেওয়াটা, অভিজ্ঞতাটা কেমন ছিল? কাজল রেখার চরিত্র সম্পর্কে একটু জানতে চাইবো। আহ আসলে সত্যি কথা বলতে যে আমি নিজেও দিন শেষে মনে করি যে আমি অনেক লাকি একজন মানুষ। আচ্ছা। কারণ যখন আমার কাজল রেখা রিলিজ হয়নি আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম আসলে। কিন্তু মানুষ আমাকে এতটা ভালোবাসা দেবে, এতটা আপন করে নেবে এত কম টাইমে, তাও আবার একটা সিনেমা করে। এটা আমার কাছে একটা মিরাক্কেল বলে মনে হয়। আর কাজল রেখার জার্নিটা তো আসলে পুরাই একদমই অন্যরকম। কারণ নাম ভূমিকায় আমি কাজ করেছি। একটা ভালো একজন ডিরেক্টরের হাতে পড়েছি প্রথম। তো সবকিছু মিলে দিন শেষে আমি মনে করি যে আমার জীবনের একটা ভালো কাজ রয়ে যাবে সারা জীবন। মন্দিরা চক্রবর্তীর পাশাপাশি মানুষজন আমাকে সারা জীবন হয়তো কাজল মনে রেখা বলে রাখবে। ডাকবে। হ্যাঁ, এটা একটা অনেক আমার জীবনে এটা মেমোরি হয়ে থাকবে যে এটা কখনো কেউ মুছে ফেলতে পারবে না। আপনার ক্যারিয়ারের প্রথম ছবি, হুম, সেটা কাজল রেখা এবং গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের অন্যতম একটা সৃষ্টি। হ্যাঁ, যেখানে একটা ছবির মাধ্যমেই আপনি আপনার নিজের জাত চিনিয়েছেন। মানুষ আপনাকে সবাই যতটা না মন্দিরা চক্রবর্তী হিসেবে চেনে তার চেয়ে বেশি জানে কাজল রেখা হিসেবে। হুম। দর্শকরা যখন একটা চরিত্র বা ক্যারেক্টার হিসেবে যখন নাম ধরে ডাকে তখন অনুভূতিটা কেমন? ভীষণ ভালো লাগে। আমার ২ টো স্মৃতি আছে। আগের বছর যখন আমি USA তে ছিলাম দুর্গাপুজোয়। তো আচ্ছা। টাইম স্কোয়ারে ওটা ১ম বার দুর্গাপুজো করা হচ্ছিল। হিউজ পরিমাণে ক্রাউড, আর টাইম স্কোয়ারের মতো জায়গায় হয় কি সারা দেশের মানুষ ওখানে থাকে। মানে যত টুরিস্ট যায় সবাই তো ওই জোনটাতে থাকে। তো ওইখানেও যারা বাঙালি গিয়েছিল, ইন্ডিয়ানরা ছিল, তার মধ্যে ভিড়ের মধ্যে আমাকে এসে বলছে যে, "আপনি কাজল রেখা, আপনি এখানে এসেছেন?" মানে যখন আমার সাথে ছবি হ্যাঁ। তুলতে আসছে ওরা, তখন আমি না মানে ওদের সাথে কথা বলব কি? আমি কিছুক্ষণ আমি টাইম নিয়েছি যে এখানে নিউ ইয়র্কের মতো জায়গায় টাইম স্কোয়ারে এসে মানুষজন আমার সাথে ছবি তুলছে। কি বলছে যে কাজল রেখা। তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। এবং আরেকটা বিষয় আমি একটু যোগ করতে চাই। দেশের বাহিরে, দেশের গণ্ডি পেরিয়ে আ ইউএসএ বলি বা ইউকেতে বলি, হুম, সেখানেও হুম। কিন্তু এই ছবিটা মুক্তি পেয়েছিল। হ্যাঁ। তখন যখন দেখা যাচ্ছে যে বাংলাদেশী একজন আর্টিস্ট হয়ে ১ম বারের একবারে বাজিমাত একটা অবস্থা। যখন হুম। দেশের বাইরে তখনকার অনুভূতিটা কেমন ছিল? খুবই ভালো। ইভেন দেশের বাইরে তো অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ সব জায়গায় চলেছে। কিছুদিন আগেও একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল লন্ডনে। তো ওখানেও হচ্ছে দেখলাম যে বড় হচ্ছে আ ওদের ইয়ে ছিল যে বড়, বড় প্রজেক্টর লাগিয়েছিল আর আচ্ছা, আচ্ছা। মাঠ ভরে হচ্ছে প্রচুর দর্শক অনেক ছিল। ক্রাউড ছিল। এক্সাক্টলি। তো তার মধ্যেও হচ্ছে আমাকে আমার ফ্যানরা হচ্ছে যে মেসেজগুলো আর্কাইভে চলে যায় অর স্পামে চলে যায়। আচ্ছা, ওখানে দেখে আমাকে সবাই ভিডিও পাঠাচ্ছে যে আমার ওই গান চলছে, কোন নাকে গল্প না ওর আমার কোনো সিন ওরা আবার ভিডিও করে ওটা পাঠাচ্ছে। আচ্ছা, যে আচ্ছা। ওরা তো থাকে না যে একটা ফ্যান ওইখানে লন্ডনের মাটিতে বসে আমার সিনেমা দেখছে আবার আমাকেই সেটা পাঠাচ্ছে যে আমাকে দেখে সে ভীষণ খুশি, খুব ভালো লাগছে। তো আমি এগুলো আসলে ভীষণ আ পরিমাণে এনজয় করি। অভিনয় জগতে আসার যে একটা অনুপ্রেরণা, এটা আপনি হুম। কোথা থেকে কিভাবে পেলেন? আ অনুপ্রেরণা আসলে এটা আমার মার জন্য। কারণ আচ্ছা, আমার আচ্ছা। মা বারবার আমাকে পুশ করতো, বলতো যে, "তুমি ভালো কিছু করবে, তুমি একটু ট্রাই করে দেখো।" আ
মা এবং ফ্যামিলির সবাই, শুধু মার বললেও এটা ভুল হবে, আরও আমার যারা রিলেটিভস আছে তারাও থাকে না, খালা ফুফু, এরা অনেক চেয়েছে। কারণ আমি সবসময় একটা টাইম পর্যন্ত মনে করতাম আমি নৃত্যশিল্পী, আমি নাচটা ভালো পারি, আমি এটা নিয়েই থাকবো। বাট আমি যে চাইলে অভিনয়টা করতে পারবো, যে আরো ভালো বেটার পারবো, এটা আমার ধ্যান ধারণা একদমই ছিল ছিল না। না। আচ্ছা। না। তো ওরা যখন আমাকে একটু একটু করে প্রেশার করলো, তখন আমি চিন্তা করলাম যে না, তাহলে একটু ভাবি। তো ভাবার পর তো নায়িকা হয়ে গেলাম। একেবারেই ক্যারিশমেটিক একটা বিষয় ছিল। আপনি তো মূলত নাচের মেয়ে। সাধারণত এক্স্যাক্টলি। আপনি তো একজন ভালো নৃত্যশিল্পী হিসেবেই আমরা আপনাকে চিনি জানি। নাচের অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রথম শুরুর দিকের একটু যদি গল্পটা শুনতে চাই আমরা। আর নাচ তো আমি অনেক ছোটবেলায় শিখেছি। স্কুলে আর নাচে আমি সেম টাইমে ভর্তি আচ্ছা, আচ্ছা, হয়েছিলাম, আচ্ছা, আচ্ছা। ৩.৫ বছর বয়সে। তো নাচ আমার পুরা বেড়ে ওঠা খুলনায়। তো তারপরে যখন নাচের অনেকটা বছর ধরে যখন আমি খুলনায় শিখেছি, তারপর ২০০৬ এ আমার মা বলল যে, এখন হচ্ছে যে কম্পিটিশনগুলো হতো শিশু একাডেমি শিল্পকলার এবং হচ্ছে আপনার জাতীয় পুরস্কারের যেই কম্পিটিশন, তো বলল যে, "তুমি ঢাকায় এখন কারো কাছে তালিম নাও, যে আরো ভালো শেখার জন্য, আরো বেটার ভালো কিছু, বেটার নলেজ কিছু। নেয়ার জন্য।" এক্সাক্টলি। তো আমি তখন থেকে আমার ঢাকায় আসা, আমার গুরু শিবলি মোহাম্মদের কাছে আমি তালিম নিয়েছি অনেকটা বছর আচ্ছা, আচ্ছা। ধরে। তারপরে হচ্ছে ৩ বার জাতীয় পুরস্কার পেয়েছি। তারপরে প্রচুর পরিমাণে আমার অ্যাকচুয়ালি নাচের জন্য অ্যাওয়ার্ড, সার্টিফিকেট প্রচুর আমার অর্জন আসলে নাচের দিক থেকে। তো তারপর তো 2012 এ আমার হচ্ছে চ্যানেল নাচে করে তারপর হচ্ছে আমার অভিনয় ক্যারিয়ার স্টার্ট। কিন্তু ১ম যে কাজল রেখা অভিনয়ের যেটা অভিজ্ঞতা, হুম। এই অভিজ্ঞতাটা আ দর্শকদের একটু একটু যদি শেয়ার করেন, অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? আ এখন এখন যদি আমাকে প্রশ্ন করেন, আমি বলব যে আ যে প্রিপারেশনটা আমি নিয়েছিলাম তখন আসলে আমি না কিছুই বুঝে উঠতে পারিনি। যে একটা সিনেমার জন্য আরো কতটা প্রয়োজন ডেডিকেশন। ডেডিকেশন থাকা, এবং যেমন এখন যদি আপনি আমাকে বলেন যে এখন আমার যে কাজের প্রস্তাবগুলো আসছে, আমার এই মুহূর্তে হাতে যে কাজগুলো আছে, আচ্ছা, আচ্ছা। যেটার জন্য আমি এখন প্রিপারেশন নিচ্ছি, তো এখন যদি আমি মিলাই কম্পেয়ার করতে যাই, তখন বলবো আমি কাজল লেখার জন্য কষ্টই করিনি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ব্যাপারটা এখন এরকম হয়েছে। কারণ আমার যখন একটা স্ক্রিপ্ট আসে, যেটার জন্য আমাদের রিহার্সাল চলছে ডে বাই ডে, ওই গল্পটা আমি বারংবার পড়েছি। তারপর হচ্ছে যে ওটার রিহার্সাল করতে হয়েছে। ওই মেয়েটা যেই গেটআপ নেয়, সেই গেটআপে আমি নিজেকে বারংবার আয়নার সামনে দেখেছি, এবং রি বারংবার আমি রিয়ালাইজ করতে হয়েছে যে আমি মন্দিরা না, আমি ওই ক্যারেক্টারটা। পুরো হ্যাঁ, ক্যারেক্টারের মধ্যে হ্যাঁ, ইন এবং করতে এটা ১, হয়েছে। ২, ৩ ১ সপ্তাহ ১ মাসে হয় না। এটা অনেকটা টাইম লাগে। কারণ আপনি যেই মানুষটা, এখন সাপোজ আমি একটা আচ্ছা, এক্সাম্পল আচ্ছা, দিয়ে আচ্ছা। বলছি, ওকে। যে আমাকে যদি বলে যে আপনার একটা বায়োপিক করতে বা আপনার ক্যারেক্টারটা ধারণ করতে, আচ্ছা। তো আপনার জীবনে তো অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, আপনার মুড সুইং, এভরিথিং, ছোট জিনিসপত্র, তো ওটা তো আমি ১ ঘন্টায় ১ জি, জি, সপ্তাহে শেখার ব্যাপার না। জি, জি। আমার ওটা আয়ত্ত করতে তো একটা টাইম লাগবে। কারণ আমি তো মন্দিরা, আমি তো আপনি না। সো তখন হয় কি, যখন আমি কম্পেয়ার করি যে আয় হায়! আমি এই কাজগুলোর জন্য এত পরিশ্রম দিচ্ছি, তাহলে কাজও লেখার জন্য তো আমার আরেকটু দেওয়া উচিত ছিল। হয় কি, মানে ১ম থাকে না, ১ম কোনো কিছুই হয়তো ওইভাবে মানুষ বুঝে উঠতে পারে না। আমার হয়তো সেটা হয়েছে। তার মানে এটা না যে আমি প্রিপারেশন ছিল না, ছিল 100%। আমি যথেষ্ট টাইম দিয়েছি, আমি কাজ করেছি। কিন্তু আমার এখন কাজল রেখা দেখলে মনে হয় আমি যদি আরেকটু সময় দিতাম, আরেকটু শ্রম দিতাম, আরেকটু ভালো কিছু আরেকটু হতে ভালো পারত। কিছু হতে পারত। এক্সাক্টলি। ছোটবেলায় কি আপনি সবসময় চেয়েছিলেন যে আপনি একজন অভিনেত্রী হবেন? না, আমি চাইনি আসলে। মানে ছোটবেলায় মেয়েদের কি হয়? আমরা যখন ছোট থাকি, আমি বললাম, আমারও যারা কাজিন বোন আছে, যখন আমরা সুন্দর করে সাজি, বললাম আমাকে কারিনা কাপুরের মতো দেখতে আচ্ছা, লাগছে। আচ্ছা। বা আমাকে এটা আমি বললাম, আমাকে ঐশ্বরিয়ার মতো দেখতে লাগছে। আমার মা আমাকে ওই টাইপের কাপড়-চোপড়, কস্টিউম পরাতো, বানিয়ে দিত। কিন্তু এইটা কখনো মাথায় থাকতো না যে আমার নায়িকা হতে হবে। আচ্ছা, আচ্ছা, আমাকে নায়িকার মতো লাগছে। আচ্ছা। এটা তো সব মেয়েদেরই ছোটবেলার একটা ইয়ে থাকে। কিন্তু আমার কোনো প্যাশন ছিল না যে আমার নায়িকা হতে হবে বা আমি চলচ্চিত্রের নায়িকা হব। এরকম মাথায় কখনো ছিল না। আপনার প্রিয় অভিনেতা বা অভিনেত্রী সেটা দেশের বাইরে হতে হুম। পারে বা দেশেও হতে পারে। কাউকে আপনি ফলো করেন বা পছন্দ করেন এরকম? পছন্দ তো প্রচুর মানুষকে করি। আচ্ছা। ফলো বলতে যখন যার যেটা ভালো লেগে যায় সেটাই আমি করি আরকি, মানে সেটাই করার ট্রাই করেন হ্যাঁ, আরকি। হ্যাঁ, ওরকমই। আপনার জীবনের ১ম সিনেমা 'কাজল রেখা'। হুম। ১ম সিনেমার যেটা অভিজ্ঞতা, ১ম সেটটা কেমন ছিল? যখন সেটে বা একটা ইউনিটে তো অনেক মানুষ থাকে, হুম, অনেকগুলো হুম। ইন্সট্রুমেন্টের ব্যবহার থাকে। ১ম দিন যখন আপনি শুটিং সেটে যান তখন সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? অনুভূতিটা কেমন ছিল? খুবই ভালো ছিল। আমি যখন ১ম দিন গিয়েছি,
যাওয়ার পর দেখে আমাদের দুর্গাপুরে শুটিং হয়েছিল ময়মনসিংহে। আচ্ছা, আচ্ছা। তো বিশাল বড় একটা এরিয়াতে মানে একটা ফাঁকা জমি, সেটার উপরে আমাদের রাজার বাড়ি করা হয়েছিল, জলটুঙ্গি ঘর করা হয়েছিল, কাজল রেখার বাড়ি করা হয়েছিল। সো ওটা পুরা না, পুরো সেটের মতো করা আচ্ছা, হয়নি। আচ্ছা। মানে একটা একটা মানুষ বাড়ি বানালে যেভাবে বানায় পাকাপোক্ত সুন্দর করে, ওরকম পুরা সুন্দর করে বাড়ি বানানো পুরো একটা হয়েছিল। বসতির মতো। এক্স্যাক্টলি। এবং এত বড় এরিয়া নিয়ে আমি জাস্ট গিয়ে না আমি তাকিয়ে দেখছিলাম এবং বলছিলাম যে যে এটা কি থাকবে, মানে আমাদের শুটিং এর পর এটা কি হবে বা এটা কি তারপরে দেখলাম যে আমাদের যখন শুটিং এটা শেষ হয়ে গেল, ওটা এখন তো স্কুল চলছে, বাচ্চাদের স্কুলের জন্য দিয়ে দিয়েছে, কিন্তু ওটা আমার কাছে এত অদ্ভুত লেগেছে কারণ এত বড় সেট, এত সুন্দর করে বানানো সেট আমি আগে পরে কখনো দেখিনি। এবং আমাদের যখন এটা মনে আছে শুটিং চলতো, মাসখানেক তো আমাদের শুটিং চলেছে, দূর দূরান্ত থেকে মানুষজন দেখতে আসতো যে এখানে এত বড় একটা সেট হয়েছে, এরকম আগে পরে ওরা কখনো দেখেনি। একটা চরিত্রের জন্য আপনার প্রস্তুতিটা কেমন থাকে? প্রস্তুতি আসলে গল্পে ঢোকার চেষ্টা করি এবং আমার যে ক্যারেক্টার ওটার ডেপথটা বোঝার চেষ্টা করি যে ওই মানুষটা অ্যাকচুয়ালি কী বলতে চায় এবং তার পিছনের গল্পটা কী। সে এখন যেহেতু এখন আনন্দ পাচ্ছে বা দুঃখ পাচ্ছে, তার পিছনের গল্পটা কী ছিল। আমি চেষ্টা করি যে দিন শেষে যেন আমাকে ওই ক্যারেক্টারটাই মনে হয়। মানুষ যেন মন্দিরাকে না দেখে সিনেমা হলে যে মন্দিরাকে দেখতে পাচ্ছে না। আচ্ছা। মানুষ যেন ওই ক্যারেক্টারটা দেখতে পায় এবং যতটুকু আমার সম্ভব বারংবার আমি রিহার্সাল করে ওই ক্যারেক্টারটা ঢোকার চেষ্টা করি। এখন পর্যন্ত কাজের মধ্যে কোন চরিত্রটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? মাত্র ২ টো সিনেমা করেছি এখন না, একটু তারপরেও যেহেতু মন্দিরাকে দর্শকরা নতুনভাবে দেখছে, হুম, যে হুম। প্রথম ছবিতেই এত ভালো ভালো কাজ এবং এত ভালো ভালো প্রশংসা, আ একজন শিল্পী যখন ভালো কিছু করে তার প্রতি কিন্তু এক্সপেকটেশনটা বেড়ে যায়। আমি ওই জন্যই অবশ্যই। প্রশ্নটা করলাম। আহ এটা আসলে আমি বলতে পারব না। কারণ কাজল রেখা আমার কাছে সারা জীবন অন্যতম একটা কাজ হয়ে থাকবে চলচ্চিত্র। আর নীলচক্রের মতো সুন্দর। ২ প্যাটার্নের আসলে আমি এইভাবে আসলে বলা পসিবল না। অভিনয় জগতে আসার পরে আপনার কি কোনো চ্যালেঞ্জ ছিল যেটা আপনি ওভারকাম করে এসেছেন? না, এরকম কোনো চ্যালেঞ্জ ছিল না আসলে। মন্দিরা চক্রবর্তীর সাথে কথা বলতে অনেক ভালো লাগছে, অনেক অনেক আড্ডা হচ্ছে, কিন্তু সময় হয়ে গেল একটা বিরতি নেওয়ার। দর্শক, সময় হয়ে গেল একটা বিরতি নেওয়ার। বিরতির পর আবারও আমরা ফিরে আসবো। ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। দর্শক, বিরতির পরে স্বাগত জানাচ্ছি আরও একবার। চ্যানেলস আয়োজিত এডুকেশন ট্যুরে প্রেজেন্ট সেলিব্রিটি স্পটলাইটে আমরা কথা বলছিলাম অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর সঙ্গে। নেক্সট কী ধরনের প্রজেক্ট আসছে? আপকামিং আপনার ছবি বা কাজ সম্পর্কে একটু দর্শকদেরকে বলুন। নেক্সট আসলে নীলচক্র করার রিলিজ হওয়ার পর অনেকগুলো সিনেমার অফার এসেছে। সত্যি কথা বলতে, এবং অনেকে হয়তো আমার উপর রাগ। আচ্ছা, আচ্ছা। কারণ মানে দিন শেষে তো প্রত্যেকটা সিনেমা তো আমার দ্বারা আসলে করা সম্ভব নয়। অনেক কিছু ডিপেন্ড করে আসলে। তো আমার যেগুলো পছন্দ হয়েছে বা আমার সময়ের সাথে আমার ক্যারেক্টারটা পছন্দ হয়েছে, গল্পটা পছন্দ হয়েছে, সবকিছু মিলিয়ে আমি যেই ২ টো বা ৩ টা আমি লক করেছি। তো আমি এখন তো অত কিছু বলা সম্ভব না, কিন্তু আমি এতটুকু বলতে পারি দর্শক আমাকে নীলচক্রেও দেখেছে, কাজল রেখাতেও দেখেছে এবং কাজল রেখা যেমন একটা ঐতিহাসিক গল্প বা সিনেমা হয়ে থাকবে সারা জীবন, ওরকমই কোনো একটা সিনেমা ৩ টার মধ্যে একটা হতে পারে। আচ্ছা, 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 যেটা আচ্ছা। আবার ওরকম কোনো একটা সিনারিও ক্রিয়েট করতে পারে এবং দুর্দান্ত গল্প এবং আমার ক্যারেক্টারটাও একদম অন্যরকম। মানে এরকমভাবে মন্দিরাকে দর্শক এখনো অবধি মন্দিরা দেখেনি। চক্রবর্তী কি একটু বেছে বেছে কাজ করার চেষ্টা করছে? দর্শকরা যেটা পছন্দ করে বা ভালোবাসে, গল্প নির্ভর কাজ করার দিকে ঝুঁকে যাচ্ছে? আ এটাও অবশ্যই। কারণ আমি আর্টিস্টদের তো এটাই হওয়া উচিত দিন শেষে গল্পটার প্রাধান্য এবং তার ক্যারেক্টারটা কী। আমি তার মানে এটা না যে আমি ওই প্যাটার্নেরই কাজ করি, নট লাইক দ্যাট। আমি কমার্শিয়ালও করব। ইন ফিউচার দর্শকরা দেখতে পারবে। সামনের বছর হতে পারে বা কবে, আই ডোন্ট নো। এটা তো ওরা জানে রিলিজ কবে দেবে। বা নানান প্যাটার্নে দেখতে পারবে। কিন্তু আমি এতটুকুই মাথায় রাখি যেন গল্পটা মানুষের খুব পছন্দ হয়, মেকিংটা ভালো হয় এবং আমার ক্যারেক্টারটা আমি যেটা প্লে করেছি এটা যেন সারা জীবন মানুষে মনে রাখে। যেমন এখন সবাই মনে রাখছে কাজল রেখা। কাজল রেখা। সো সেইম। বাংলাদেশের সবচেয়ে বড় পোস্টার বয়, বাংলাদেশের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড সাকিব খান। সবাই একটা অভিনয়ের স্বপ্ন দেখে যে সাকিব খানের সঙ্গে অভিনয় করার সুযোগ পেলে হুম। আপনি করবেন কিনা? অবশ্যই করব, কেন করব না? না করার তো কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু আমার গল্পটা পছন্দ হতে হবে। যেই ডিরেক্টর আমাকে প্রস্তাব দেবে, আমার ক্যারেক্টারটা কী সেটা আমার পছন্দ হতে হবে।
তারপর তো নয় কাজ হবে। মন্দিরের সাথে সেটা যায় কিনা? হ্যাঁ, দেখা গেল অবশ্যই আসতেই পারে এবং এর আগেও প্রচুর পরিমাণে এসেছে আসলে। কিন্তু আমার ক্যারেক্টারটা যদি আমার কাছে মনে হয় যে না এটা আমার জন্য পারফেক্ট না বা আমি এটাতে ফুটিয়ে তুলতে পারবো না বা আমি যতটা চাচ্ছি আমাকে ডিরেক্টর ততটা দিতে পারছে না সামহাউ। তো ওভাবে তো আসলে আমি কাজ করতে পারবো না। আপনি সাফল্যকে কিভাবে দেখেন? সফলতাকে কিভাবে দেখেন? যখন আমি বাইরে বেরোই, রাস্তায় বেরোই, যখন দেখি যে আমাকে যারা মানে যে মানুষকে আমি চিনি না, তারাও এসে যখন আমাকে জড়িয়ে ধরে, একটু কথা বলার জন্য আমি নানান দেখেছি যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, অনেক ঘন্টা ধরে ওয়েট করছে আমার সাথে একটা ছবি তুলবে বা কথা বলবে। তো এটা আমার কাছে মনে হয় এর থেকে আর মানুষের কাছে চাওয়া পাওয়ার কি আছে? যে আমি এত কষ্ট করছি বা কাজ করছি, দিন শেষে মানে যাদের জন্য কাজ করছি আর কি। এক্স্যাক্টলি যে তারা যে আমাকে এই ভালোবাসা দিচ্ছে এটাই তো আমার জন্য এনাফ। আমার আর কিছু আসলে চাওয়া পাওয়া নেই। দর্শক আমাকে ভালোবাসছে, আমার সিনেমা দেখছে এবং আমার জন্য তারা যে এই পাগল ব্যাপারটা এটাই আমার কাছে মনে হয় যে আর কিছু দরকার নেই আমার। আমি পেয়ে গেছি যা পাওয়ার। ওইটাই হলে হবে আমার সারা জীবন। আচ্ছা, মন্দিরা চক্রবর্তী যখন আপনি সমালোচনার শিকার হন বা হুম। ট্রোলের শিকার হন, সেক্ষেত্রে আপনি সেটাকে থেকে কিভাবে বের হয়ে আসেন? আমি আসলে এটা মাথায় নিই না, বদারই হই না। কারণ আচ্ছা। হয় কি, আমার কাছে মনে হয় যে ১ম যখন কাজুরেখা করার পর কয়েকটা নিউজ দেখেছিলাম একটু অন্যরকম। তখন আমি ঘুম থেকে উঠে যখন দেখলাম যে আয় হায়! এটা তো হচ্ছে না আমার সাথে বা এটা তো আমি করিনি। এরকম নিউজ কেন হচ্ছে? বা এরকম তখন আমি একটু বদার হতাম। কিন্তু এটা যখন র‍্যান্ডম চলতে থাকলো ২-১ দিন পর, ২-১ দিন পর তখন আমি চিন্তা করলাম যে না, যা হওয়ার হচ্ছে এটাতে কারণ হয় কি আপনি যখন কোনো একটা ব্যাপারে এরকম সিরিয়াস হতে থাকবেন, তখন এটা আপনার কাজের জন্য একটা প্রেশার হবে বা আপনি ওটা নিয়ে যে বদার হচ্ছে কারণ আপনি এই ব্যাপারটা সর্ট আউট করতে পারবেন না। আপনাকে নিয়ে একটা নিউজ হলো কিন্তু আপনার এটা পছন্দ না। কিন্তু আপনি তো সাংবাদিকটাকে ফোন দিয়ে বলতে পারবেন আপনি এটা কেন করলেন? আপনি কতজনকে ফোন দিয়ে বলবেন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কারণ এর মধ্যে তো আরো অনেকে নিউজ করে ফেলেছে। তো ১ম আমি একটু ঘাবড়ে যেতাম যে আমি তো এটা করিনি বা এইভাবে তো ব্যাপারটা না ওরা এইভাবে নিউজ কেন করলো? তারপর চিন্তা করলাম যে না, যা করছে ইটস ফাইন। আমি এটাতে বদার না হই। কারণ দিন শেষে আমি জানি আমি কি করেছি, আমি কি করিনি। সো নিজের কাছে নিজে ক্লিয়ার থাকাটাই মেইন ইস্যুস। তো আমি আমার কাছে ক্লিয়ার। তো কে কিভাবে দেখছে I don't mind। আচ্ছা, মন্দিরা চক্রবর্তীর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি তো মিডিয়াতে কাজ করছেন। হুম। তো কাজ করতে গিয়ে কোনো লোভিং বা কোনো গুড রিলেশন এটা থাকা উচিত বা থাকতে হয় কিনা? এরকম পরিস্থিতি কখনো আপনার হয়েছে যে একটা ভালো কাজের অফার এসেছে যে হুম। একটা লোভিং করতে হয়েছে এইজন্য? এরকম পরিস্থিতির শিকার কখনো কি মন্দিরা চক্রবর্তী হয়েছে? না আসলে আমি এরকম হওয়া উচিত না। আমার তো মনে হয়। তাহলে তো অনেকগুলো সিনেমা আসলে করতে পারতাম। না আশেপাশে অনেকে এরকমভাবে করছে দেখা যায়। তো এটা আসলে হয়তো ব্যাড লাক কি গুড লাক আমি জানি না। এরকম আমার সাথে হয়নি। আ আমি অনেকের সাথে হচ্ছে, হুম। অনেকের সাথে হচ্ছে। হ্যাঁ। আরেকটা বিষয়, আমাদের সমাজ তো পুরুষতান্ত্রিক সমাজ। হুম। পুরুষ মানুষকে আপনি কি হিসেবে দেখেন? কিভাবে দেখেন? খুবই ভালো চোখে দেখি, রেসপেক্ট করি এবং যেই পুরুষরা নারীদেরকে সম্মান দিতে জানে, তাদের কাজকে রেসপেক্ট করতে জানে, তাদেরকে আমি আরো বেশি ভালোবাসা দেই, সম্মান করি। কিন্তু অনেকেই তো বলে প্রকৃতপক্ষে পুরুষ যারা তারা কখনো এক নারীতে আসক্ত থাকতে পারে না। তারা বিভিন্ন সময় বিভিন্ন নারীতে আসক্ত হয়। কে বলে? আমি তো এটা দেখিনি। আমার ফ্যামিলিতে আমার বাবাকে এরকম দেখিনি। আমার বড় ২ ভাই আছে। আচ্ছা, আচ্ছা। তাদেরকেও এভাবে দেখিনি এবং আমার যে বন্ধুরা আছে কারণ আপনার হাতের ৫ টা আঙ্গুল তো আচ্ছা, সমান আচ্ছা, নয়। আপনি যে যদি বলেন যে পুরুষতান্ত্রিক সমাজে প্রত্যেকটা পুরুষ খারাপ, আমি এটাতে একদমই সহমত নই। আচ্ছা, আচ্ছা। সবাই খারাপ হতে পারে না। কিছু মানুষ থাকে যারা বলে যে নারীরা কেন এই খোলামেলা পোশাকে বের হবে? নারীরা কেন অফিস যাবে? আমি সেই পুরুষদেরকে নিয়ে আমার প্রবলেম আছে। কিন্তু যারা নারীদেরকে রেসপেক্ট করে, যারা বোঝে যারা সম্মান করতে জানে। এক্সাক্টলি সেই পুরুষদেরকে নিয়ে আমি তাদেরকে আরো ব্রাভো জানাই যে আপনারা যে নারীদের পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সমাজে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি হয় যে নারী আসলে কিসে আটকায়? যদি আমি হুম। সেম প্রশ্নই মন্দিরা চক্রবর্তীকে করি যে মন্দিরা চক্রবর্তী কিসে আটকায়? উম আই থিংক যত্নে এবং আচ্ছা, ভালোবাসায়। আচ্ছা। টাকা পয়সা না, টাকা পয়সার দরকার নেই। টাকা পয়সা আ দেখুন ব্যাপারটা তো এরকমও হতে পারে যে যদি বলেন আপনি টাকা পয়সায় আটকায়, প্রচুর একটা মানুষ আপনাকে প্রচুর টাকা দিচ্ছে, কিন্তু আপনাকে ভালোবাসছে না, আপনাকে সম্মানও দিচ্ছে না। আপনি কতদিন টিকবেন ওই জায়গায়? আচ্ছা, আচ্ছা। দারুণ। তো আমার কাছে ব্যাপারটা এভাবে আসলে মনে হয়। যদি আপনি অভিনেত্রী না হতেন তাহলে হুম। সেক্ষেত্রে কি হতেন? উম আই থিংক ফ্যাশন ডিজাইনার হতাম।
আচ্ছা, কোনো ড্রিম রোল আছে যেটা আপনি করতে চান, ড্রিম ক্যারেক্টার যেটা আপনি মনে প্রাণে চান যে মন্দিরা চক্রবর্তী এরকম একটা ক্যারেক্টার করুক? বাংলাদেশে কি এটা সম্ভব? দেবদাস করতে চাই। এটা অবশ্যই অনেক সুন্দর, অনেক চমৎকার একটা মুভি। দেবদাসের উপরে সবারই একটা কিউরিওসিটি থাকে, না, সবাই বাংলাদেশে দেবদাস এটাও করতে চায়। হয়েছে। আগে তো শাকিব খান, অপু বিশ্বাস দিয়ে করেছে। বুঝতে পেরেছি। এখন নতুন করে আবার এটা কেউ করবে কিনা বা ওভাবে ভাবে কিনা বা এই বাজেটের ফিল্ম আদৌ হবে কিনা, থাকে না? প্রোডিউসার তো একটা ব্যাপার থাকে। বিগ বাজেটের দরকার হয় এত সুন্দর করে মেক করতে গেলে। সো ওই রিস্কটা কারা নেবে এটাও তো একটা বড় বিষয়। আমরা মন্দিরা চক্রবর্তীর কাছ থেকে অনেক কিছুই জানলাম। এবার আমরা একটা র্যাপিড ফায়ার করব। আপনি কি রেডি? হ্যাঁ। দ্রুত প্রশ্ন এবং দ্রুত উত্তর দিতে হবে। আচ্ছা, আচ্ছা। প্রথমেই কেরিয়ার এবং অনুপ্রেরণা। কোনো কিছুটাই স্কিপ করা যাবে না। হুম, হুম। প্রথম কাজের অভিজ্ঞতা এক কথায়। দুর্দান্ত। অভিনয় নাকি মঞ্চে কথা বলা কোনটা বেশি প্রিয়? অভিনয়। হুম। প্রিয় পরিচালক? আম গিয়াসউদ্দিন সেলিম। আ আপনি কোন চরিত্রে অভিনয় করতে চান? এই যে বললাম দেবদাসের দেবদাস। পার্বতী। হুম। অভিনয় জগতে কাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন? সবাইকে। হুম। ব্যক্তিগত কিছু পছন্দ, আ সকাল নাকি রাত কোনটা আপনার প্রিয়? সকাল। কফি না চা? চা। শহর না পাহাড়? পাহাড় অফ কোর্স। আচ্ছা। প্রিয় রং? ব্ল্যাক অ্যান্ড ব্লু। প্রিয় কোনো গান? প্রিয় গান একটা বলে কিভাবে সবাই এই মুহূর্তে মাথায় আসছে না। প্রিয় কোনো সিনেমা? মনপুরা। আপনার এমন কোনো অভ্যাস আছে যেটা আপনি গোপনে আসক্ত, যেটা কেউ জানে না? আমি ফ্রি থাকলে প্রচুর ফোন আচ্ছা, আচ্ছা, ইউজ করি আচ্ছা, আচ্ছা। প্রয়োজনের থেকে বেশি। হুম। যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারতেন তাহলে কি করতেন? তাহলে আম যাদেরকে নিয়ে আমি অনেক কিউরিয়াস তাদের বাসায় গিয়ে দেখতাম তারা কি, কি করে। আপনার জীবনের মূল মন্ত্রটা কি? ভালো মানুষ হয়ে ওঠা। সাফল্যর গোপন রহস্য এক কথায়। সাফল্যের গোপন রহস্য কাজের প্রতি ডেডিকেট থাকা। আচ্ছা, আচ্ছা। আ আপনার এর পরের বড় স্বপ্ন কি? যেটা আপনি দেখেন? সুপারস্টার হওয়া। ওয়াও! ৫ বছর পর নিজেকে মন্দিরা চক্রবর্তী কোথায় দেখতে চান? লেডি সুপারস্টার এখনো পর্যন্ত কেউ হয়নি। আচ্ছা, আচ্ছা। মন্দিরা আপনি দোয়া চক্রবর্তীকে করবেন, হ্যাঁ, বেশি, বেশি করে। অসংখ্য ধন্যবাদ। আমরা একবারে থ্যাংক ইউ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। র‍্যাপিড ফায়ারটা দুর্দান্ত ছিল। সবগুলো প্রশ্নের উত্তর আপনি সুন্দরভাবে দিতে সক্ষম হয়েছেন। আমরা প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আপনারা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন। তার জন্য আমি প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ। আর প্রচুর পরিমাণে বাংলা সিনেমা আসছে। প্রত্যেকে হলে গিয়ে বাংলা সিনেমা দেখবেন এবং আমার সামনের বছরে অনেক দারুণ, দারুণ সিনেমা আসবে। হলে গিয়ে সিনেমা উপভোগ করবেন এবং আমার জন্য অনেক, অনেক দোয়া করবেন। মন্দিরা চক্রবর্তী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্যে, সময় দেওয়ার জন্যে। উই আর ভেরি গ্রেটফুল টু ইউ। আমরা প্রোগ্রামের একবারে শেষের দিকে চলে এসেছি। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। থ্যাংক ইউ। আপনাদের প্রোগ্রামে এসে আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে। দর্শক, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সময় হয়ে গেল বিদায় নেবার। আবারও দেখা হবে, কথা হবে, অনেক, অনেক আড্ডা হবে আগামী কোনো পর্বে। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।